So can you see my screen? Yes, ma'am. Okay. So in the last class, we started talking about the basic differences between data and information. And basically, we got to know about an introduction regarding database and DBMS. So database জিনিসটা কি? এটা হচ্ছে একটা organized collection or structured information or data, and এটাকে আমরা আসলে কম্পিউটারে স্টোর করতে পারি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন একসাথে, সেটাকে বলা হয় ডেটাবেস। So what is database management system? Any software or system that manages the database হলো database management system. So ম্যানেজমেন্টের মধ্যে আসলে কি কি পড়ে? It can allow us to store data, retrieve data, update data, etc. Basically জিনিসটাকে আমরা অর্গানাইজ করতে পারি ডেটাকে with the help of database management system. So database DBMS এর মধ্যে কানেকশনটা কি, ডিফারেন্সটা কি, we got to know about that, and how web connections are given and how end users interact with databases, এটা নিয়েও আমরা কথা বলেছিলাম। Also we talked about how databases are more important than file systems and how they help us more than file systems. So কিছু কিছু জিনিস পড়েছিলাম like minimizing data redundancy, তারপরে হচ্ছে এটা আমাদেরকে consistency দেয়, we can easily write, update etc with data. কারো কি মনে আছে atomicity মানে কি? Atomicity of updates, can someone tell me what Repeat it. মানে? শুনতে পাইনি, ম্যাডাম আরেকবার বল। ম্যাম ডেটা ম্যাম রেপুটেশন একটা দ্রুত ফুল একটা ওয়ার্ক সিঙ্গেল টাস্ক ম্যাম কনসিডার করুন। আমার কথা শুনতে পাচ্ছেন না? ম্যাম জি আপনি ম্যাম অ্যাটমিসিটি বলছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে কয়েকজন কি আমার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছেন না এমন হচ্ছে? কথা কি আপনার কেটে কথা আসছে শোনা নাকি? যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো যারা আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনাদের একটু আই গেস ইন্টারনেটটা একটু রিকানেক্ট করেন অর সামথিং। আচ্ছা, আর হ্যাঁ, অ্যাটমিসিটি নিয়ে বলেন যদি কেউ পারেন। ম্যাম এটা হচ্ছে যে কোনো একটা কাজ যদি মানে আমাদের ডাটাবেসের ক্ষেত্রে হচ্ছে যদি ওই কাজটা সম্পূর্ণ করতে পারে তাহলেই করবে, কোনো অর্ধেক এরকম করবে না। এক্স্যাক্টলি, ভেরি গুড, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাটমিসিটি। মানে আমি ইদার ফুল টাস্কটা করব, না হয়তো আমি একটুও করব না, বিকজ তাহলে আমাদের ডেটা ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে if a work is done partially. Okay. Concurrency control করা হয় because if multiple users want to access data at the same time, there might be inconsistencies if my work is going to affect the work of someone else. So that's why database হচ্ছে concurrency control করে, and they provide data isolation. মানে আমাকে একদম isolated environments দিবে to interact with the database. Database security বলতে তা কথা আছে because databases contain highly confidential information. সো এখানে হচ্ছে আমাদের ডেটা কনসিস্টেন্সি প্রোভাইড করতে পারে, সেখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে, বিকজ তা না হলে আমাদের ডেটা ইরেজ হয়ে যেতে পারে বা ফেলিয়ার হতে পারে। মোরওভার কেউ চাইলে যদি ডেটা বেসটা ব্রিচ করতে চায়, সেটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি। সো এই জন্য ডেটাবেস কিছু সিকিউরিটি দিয়ে দেয়া লাগে। ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস কে আমরা ইজিলি অ্যাড অথবা আপডেট করতে পারি, আমরা ইজিলি সেট করতে পারি which one will be the primary key, which one will be the foreign key. প্রাইমারি কি নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। So these are more or less the key features of database management system. Some benefits over file system because file system আমরা data redundancy এত ইজিলি পাই না, data consistency এত ইজিলি পাই না, data isolation পাওয়া খুবই মানে ডিফিকাল্ট একটা ব্যাপার, প্রিভিলেজ সেট করে দেয়া যায় বাট এটাও কমপ্লিকেটেড। সো হাই লেভেল অফ সিকিউরিটি ডিবিএমএস এ ম্যানেজ করা যত ইজি, সেটা ফাইল সিস্টেম বা স্টোরেজে করা এত ইজি না। ওকে, সো আজকে আমরা স্টার্ট করি ডেটাবেস সিস্টেম স্ট্রাকচার দিয়ে। ফিগারটা দেখতে একটু ভয় লাগতে পারে, বাট আসলে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সিম্পল একটা ফিগার, এটা আমি ইজিলি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাজিউম দ্যাট ইন এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেটা ওয়েব বেসড হোক বা নট ওয়েব বেসড হতে পারে, বড় কোনো অ্যাপ্লিকেশন অর সফটওয়্যারে ডেটাবেস অবশ্যই থাকবে, বিকজ নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ অ্যাপ অর ওয়েবসাইট দ্যাট ইউর ইউজিং, it is highly likely and in fact মানে it is natural that
the data that you want to access is going to be stored in a large database. তো ওইখানে মোস্টলি আমরা চিন্তা করতে পারি আমাদের একটা ফ্রন্ট এন্ড আছে, একটা ব্যাক এন্ড আছে। ফ্রন্ট এন্ডটা হচ্ছে যেটা আসলে এন্ড ইউজাররা দেখতে পারে, যারা আসলে প্রোগ্রামার না। সো আমরা চিন্তা করতে পারি যে অ্যাপ্লিকেশন এর ইন্টারফেসটা মানে কি, যেটা আমরা দেখতে পারি, আমরা ইউজ করি যেটা। সো we can assume that naive users, mane people who are not database engineers or managers or coders or programmers, people who are end users who basically use the application interfaces. So আমরা চিন্তা করতে পারি যে এখানে চার টাইপের ইউজার আছে। ফার্স্ট ইউজারটা হচ্ছে naive users, people who are end users, যারা আসলে জাস্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। দে ক্যান বি এনি কাইন্ড অফ পারসন। ওরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে না, ডেটাবেস ইঞ্জিনিয়ার হতে হবে না, জাস্ট নর্মাল naive user, they will use the application interfaces. Then you have the other kind of entity, যারা হচ্ছে application programmers. Who are they? They are the people who write the application programs. মানে এই যে একটা অ্যাপ্লিকেশনের যে it is running, এটার তো একটা কোড করতে হবে। I'm not talking about the database, I'm talking about the application program. মানে আমি তো ডেটাবেস বাদেও তো আমি ওখানে অনেক ফাংশনস করতে পারি। লাইক আই ক্যান ইনপুট মাই নেম, আই ক্যান সার্চ ফর আ পার্টিকুলার আইটেম, আই ক্যান অর্ডার আ পার্টিকুলার আইটেম। So all of these actions, interactions, whatever happens, they are written with the help of some kind of code, right? So এই কোডটা যারা করে, the application programmers, they write the application programs. Okay. এখন সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা কিছু ইনস্ট্রাকশনস দিয়ে রাখতে পারি। ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক লাইক দিস, যে এই যে আমি জিমেইলে লগ ইন করতে চাচ্ছি। সো জিমেইলে যখন আমি লগ ইন করতে চাই, তখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব আর পাসওয়ার্ডটা দিব, তাই না? সো এই এক্সাম্পলটা আই থিঙ্ক আমি লাস্ট ক্লাসেও দিয়েছিলাম, যে এখন আমার নেইমের সাথে যে আমার পাসওয়ার্ডটা ম্যাচ করছে, এই জিনিসটা ডেটাবেস থেকে অথেন্টিকেট করতে হয়। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লিখে, তখন মানে ওই কোডটার মধ্যেই, লাইক আপনারা নিজেরা যদি ডেটাবেস ল্যাব করেন অথবা প্রজেক্ট করেন, দেখবেন যে আপনারা নিজেরাই যখন পাইথন, জাভা আর হোয়াট এভারে কোড করছেন, হোয়াট এভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট ইজ, ওর ভিতরে আপনারা কিছু কোয়েরি স্টেটমেন্টস লিখে রাখেন। কোয়েরি স্টেটমেন্টস মানে কি, মানে কোডের মধ্যেই কিছু কমান্ড থাকে যেগুলা ইনস্ট্রাক্ট করে যে তুমি ডেটাবেস থেকে এই জিনিসটা ফেচ করে এনে আমার ইমেল অ্যাড্রেসটাকে অথেন্টিকেট করো। সো সামটাইমস মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্সরা সেগুলা ভিতরেই লিখে রাখতে পারে। অথবা there is another kind of user, the sophisticated users or analysts, যারা কোয়েরি টুলস ইউজ করে সেসব কোয়েরি পাঠায়। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা কিভাবে লিখে কোয়েরি, এটা আপনাদের কাছে এখন কনফিউজিং লাগতে পারে। সো ওই জিনিসটা এখন আসলে ক্লিয়ারলি বুঝতেও হবে না, যখন আমরা ডিডিএল ডিএমএল পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাট আপাতত এটা মাথায় রাখেন যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই অ্যাপ্লিকেশনটার কোড লিখে। সো ওই কোডের মধ্যে অটোমেটিক্যালি আমরা কিছু ডেটাবেসের সাথে ইন্টারাকশন করতে পারি। অ্যান্ড দেয়ার আর সফিস্টিকেটেড ইউজার্স, যারা ডিরেক্টলি কিছু কোয়েরি টুলস ইউজ করে ডেটাবেসের সাথে ইন্টারাক্ট করে। সো দেয়ার আর সাম কোয়েরি টুলস। কোয়েরি মানে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন করা বা সার্চিং সামথিং। দ্য টার্ম কোয়েরি মিনস টু লুক আপ সামথিং অর টু সার্চ ফর সামথিং। So assume that এই যে আমার the database that I have for this application program or website, আমি directly ওই database থেকে কোনো information চাচ্ছি। I am a sophisticated user, I have access to that database, আমি সেটা থেকে directly কিছু জিনিস সার্চ করতে চাচ্ছি। তাহলে আমি কোয়েরি টুল দিয়ে ওই জিনিসগুলো ডিরেক্টলি সার্চ করতে পারবো। আমার ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা আলাদা করে অ্যাক্সেস করে ওইটার থ্রুতে করতে হবে না, আমি ডিরেক্টলি কিছু সার্চ টুলস দিয়ে সার্চ করতে পারবো। So ওরা হচ্ছে sophisticated users or analysts, they perhaps analyze the data in the database. And finally you have the database administrator, যারা হচ্ছে administration tools use করে। So what's the difference between sophisticated users and database administrators? Sophisticated users or analysts, ওরা হচ্ছে আসলে query tools দিয়ে ডেটাবেসটাকে সার্চ করতে পারে। আর database administrators can administer the database. মানে they can create new tables, they can alter tables, they can delete tables from the database. এইসব জিনিসপত্র database administratorরা করতে পারে। And query means হচ্ছে গিয়ে যে আমি একটা জিনিস সার্চ করলাম, কোনো একটা পার্টিকুলার ভ্যালু জানলাম এক্সেট্রা, সার্চ করার জিনিসটা।
অ্যাক্সেস করা, দ্যাট ইজ নোন অ্যাজ কোয়েরিং। অ্যান্ড এই যে ক্রিয়েট করা, অল্টার করা, ডিলিট করা এক্সেট্রা, এগুলোকে বলা ডেটা ডেফিনিশন। আমরা দেখবো ডিটিএল ডিএমএল এগুলো কি। সো আই থিঙ্ক এটা বোঝা যাচ্ছে যে আসলে ইউজার্স গুলা বলতে এখানে কি বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি যে কোয়েরি প্রসেসর এই ব্লকটা ভিতরে আসলে কি হচ্ছে। সো দ্য থিং দ্যাট হ্যাপেন্স ইজ, আমি এই দিক থেকে যাই, the database that has been created or is present in the application program or web interface or website whatever, সেটার মধ্যে তো এই যে আমি যে এক্সাম্পলটা বললাম যে আমরা কিছু টেবলস বানাতে পারি, অল্টার করতে পারি, ডিলিট করতে পারি এক্সেট্রা, তো সেগুলো আসলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা অ্যাডমিনিস্ট্রেশন টুল দিয়ে করে। তো এই যে টেবল ক্রিয়েট করা, অল্টার করা, ড্রপ করা, এগুলোকে বলা হয় ডিডিএল, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। সো আমি যে একটা টেবল ক্রিয়েট করতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি, এই কথাগুলা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা অ্যাডমিনিস্ট্রেশন টুল দিয়ে লিখবে। সে তো ইংলিশ ভাষায় লিখবে যে ক্রিয়েট দিস টেবল। তো ওই ইংলিশ কথাটাই, মানে আমার ওই ডিডিএল কমান্ডটাই একটা ডিডিএল ইন্টারপ্রিটার দিয়ে ইন্টারপ্রিট হয়ে যায়। So what is a DDL interpreter? It interprets the DDL statements and records the definitions in the data dictionary. What does this mean? আগে প্রথম পার্টটা দেখি। Interprets the DDL statements. It means যে এখন মানে এই যে এই কাজটা কম্পিউটার করবে, যে ইনস্ট্রাকশনটা যে ইউ ক্রিয়েট আ নিউ টেবল, এই জিনিসটার ইন্টারপ্রিটেশনটা ডিডিএল ইন্টারপ্রিটার করে দেয়। এই স্টেটমেন্টটা যে ক্রিয়েট আ নিউ টেবল, এইটার ইন্টারপ্রিটেশনটা ডিডিএল ইন্টারপ্রিটার করবে। And after that, second partটা হচ্ছে records the definitions in data dictionary. মানে হলো এই যে আমি এখন ইনস্ট্রাকশনটাকে ইন্টারপ্রেট করলাম, now I will create a new table and I will মানে কি করব, I will record the new data into the database. আমি এখন এই জিনিসটার রেকর্ড রাখবো যে এই নতুন ডেটাটাকে এভাবে ইনসার্ট করা হয়েছে, অথবা এই ডেটার এই ভ্যালুস মানে এই ডেটার হচ্ছে মানে এই টেবিলটাকে আমি ড্রপ করে দিচ্ছি, এই টেবিলটা এক্সিস্ট করে না, সো এটাও হয়তো এই ইনফরমেশনটা আমি রেকর্ড করে রাখবো। সো all these definitions are recorded in the data dictionary by the DDL interpreter. And এই কাজটা কি করে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর with the help of administration tools. তো এই পার্টটা জাস্ট হলো যে DDL interpreter আসলে কি করে, it interprets the DDL instructions or statements and records the data definitions. So administration tools থেকে আমরা আরেকটা পাথ দেখতে পাচ্ছি to DML queries. That's because database administratorরা চাইলে data definitionও করতে পারে and they can also search. মানে এটা তো অবশ্যই স্বাভাবিক যে আমি যদি একটা database administrator হই, I can create new tables, I can delete them, but I can also access the existent data. Sophisticated userরা query tool দিয়ে করতে পারে, that's fine. But administratorরা তো দুইটা প্রিভিলেজই পাবে, তারা ডিডিএলও পারবে করতে, মানে নতুন জিনিসপত্র ক্রিয়েট করতে পারবে বা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটিটাও তাদের থাকবে। অলসো দে উইল বি এবল টু অ্যাক্সেস ডেটা উইথ দ্য হেল্প অফ এই যে ডিএমএল কোয়েরিজ। সো ডিএমএল কোয়েরিজ জিনিসটা কি, এই সফিস্টিকেটেড ইউজার্স অর অ্যানালিস্ট কোয়েরি টুলস দিয়ে আসলে কি করে, ওরা হচ্ছে এই ডিএমএল কোয়েরি গুলা করে। ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ফর এক্সাম্পল, আমি জানতে চাচ্ছি একটা এমপ্লয়ি টেবল থেকে একটা পার্টিকুলার এমপ্লয়ি স্যালারি কত, তাহলে হচ্ছে কি আমি এরকম একটা কোয়েরি পাঠাবো, সিলেক্ট স্যালারি ফ্রম দ্য টেবল নেম ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু এত, এরকম একটা স্টেটমেন্ট লিখে আমি একটা কোয়েরি করব। সো এগুলো আসলে কোয়েরি টুল দিয়ে করা যায়। এন্ড এই জিনিসটা সফিস্টিকেটেড ইউজাররা করতে পারে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররাও করতে পারে। এই যে এই ডিএমএল কোয়েরিটা যে ওরা করলো, এইটা তো হাই লেভেল একটা কোয়েরি, এটাকে তো আমাদের লো লেভেলে নিয়ে আসতে হবে যাতে একটা কোয়েরি এভ্যালুয়েশন ইঞ্জিন এটাকে বুঝতে পারে। মানে একটা মেশিন যদি এটাকে বুঝতে চাইতে, মানে ইফ উই ওয়ান্ট আ মেশিন টু আন্ডারস্ট্যান্ড আ পার্টিকুলার কোয়েশ্চেন আর আ কোয়েরি, তাহলে তো সেইটাকে আমাদের মানে কোনো না কোনো ভাবে কনভার্ট করতে হবে বা ট্রান্সলেট করতে হবে। তো সেই ট্রান্সলেশনটা আসলে ডিএমএল কম্পাইলার এন্ড অর্গানাইজার করবে। ওকে, কম্পাইলার টার্মটা কি আমরা আগে কোথাও শুনে আসছি? কেউ কি বলতে পারেন আমাকে কম্পাইলার ওয়ার্ডটার মিনিং কি? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা এক লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আরেক লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ কম্পাইলার।
সো ফর এক্সাম্পল আমি যখন একটা জাভা কোড লিখছি, এই জাভার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি কোডটা লিখছি, বাট একটা কম্পাইলার দিয়ে সেটা কি করা হয়, সেই হাই লেভেল কোডটাকে জাভা বাইট কোড অথবা মেশিন কোডে কনভার্ট করে দেওয়া হয়, যেটা which is understandable by the computer. সো এই ডিএমএল কোয়েরিরও একটা কম্পাইলার থাকে, ডিএমএল কম্পাইলার অ্যান্ড অর্গানাইজার, that will convert the DML queries into a low level query. So এখানে DML compiler কথা বলা আছে, it translates the DML query statements into low level instructions that the query evaluation engine understands. So DML queries are at first written in high level language, but in order for the query evaluation engine to understand the queries, we have to convert them or translate them to the low level instructions, and this is done by the DML compiler and organizer. আচ্ছা, এখানে এই ডিএমএল কম্পাইলার আরেকটা কাজ করে, হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে কোয়েরি অপটিমাইজেশন। কোয়েরি অপটিমাইজেশন হলো, সে ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা টেবল এর মধ্যে আমার একটা ইনফরমেশন আছে যেটা অন্য টেবল থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করে মানে অনেক ক্যালকুলেশন করার পরে আমাকে একটা ডেটা দেয়, একটা রাফ ডেটা দিবে। সাপোজ আমি অ্যাভারেজ স্যালারি জানতে চাইলাম, অথবা আমি একটা সাবসেট অফ মানুষের স্যালারির অ্যাভারেজ জানতে চাইলাম, মানে আমি একটা কমপ্লিকেটেড কোন একটা সার্চ করতে চাচ্ছি যেটা আসলে ডিরেক্টলি হয়তো টেবলে নাই, অথবা এমনও করতে পারি যে হয়তো ডিরেক্টলি টেবল আছে বাট অনেক ওয়েতে আমাকে সেই সার্চ রেজাল্ট দেখাতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আমরা ডিএমএল পড়তে গিয়ে দেখবো যে there are different kinds of paths that the query can take in order to give us the result. So query optimization হচ্ছে যেরকম অল্টারনেটিভ অনেকগুলা পাথ থাকলে what is the plan or what is the strategy that gives the lowest cost, মানে সবচেয়ে ইজিলি সবচেয়ে অপটিমাল কোন সিস্টেমে আমাকে সেই সার্চটার রেজাল্টটা দিতে পারে, সেটাই হচ্ছে কোয়েরি অপটিমাইজেশন। আমার কাছে অনেক অল্টারনেটিভ সিস্টেম আছে টু আনসার দ্য সেম কোয়েশ্চেন, কোনটা করতে সবচেয়ে কম টাইম লাগছে, কোনটা করতে সবচেয়ে কম রো আমার এভ্যালুয়েট করতে হচ্ছে, এক্সেট্রা। এইসব জিনিসপত্র অপটিমাইজেশন আসলে কে করে দেয়? ডিএমএল কম্পাইলার। So after that, we have the query evaluation engine. সে কি করে? It executes the low-level instructions generated by the DML compiler. So this is intuitive. The DML queries are high-level and they are translated to low-level by the DML compiler. Then these low-level instructions are executed by the query evaluation engine. So এখানে আর দুইটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কোড বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স যেই কোডগুলা লিখে, সেটার মধ্যেও যে আমি কথাটা বলেছিলাম না যে ওইটার মধ্যেও থাকতে পারে কিছু স্টেটমেন্ট ডিরেক্টলি কোডের মধ্যে যেটা কোয়েরি করে দেয়। মানে এখানে তো আমি ডিরেক্টলি, আপনারা যখন ডেটাবেস ল্যাবটা করবেন আপনারা দেখবেন যে আপনারা ডিরেক্টলি মাইএসকিউএল স্টেটমেন্টস লিখছেন, সিলেক্ট স্টার ফ্রম এটা এক্সেট্রা এক্সেট্রা। সো প্রোগ্রামার যেটা করে যে এই স্টেটমেন্ট গুলাই তাদের কোডের ভিতরে লিখে দেয়, যাতে এইটা আমাদের আবার টাইপ না করতে হয়, এন্ড ইউজারদের এগুলো টাইপ না করতে হয়, যাতে এন্ড ইউজাররা একটা বাটন ক্লিক করলেই, কোডের মধ্যে দেওয়া আছে যে এই বাটনটা ক্লিক করলে, এই ইমেইলের বাটনটা ক্লিক করলেই অটোমেটিক্যালি ইমেইল অ্যাড্রেসটা সাথে কি চেক হবে, ওই ডেটাবেজে আমার ইউজার আইডির ইমেইল অ্যাড্রেসটা কি আছে। সো এই যে এই কমান্ডটা যে প্রোগ্রামের মধ্যে লেখা, এই কমান্ডটাও তো এক্সিকিউট হতে হবে। সো ওইটার সাথে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিনের একটা লিঙ্ক দেওয়া আছে। So this is how মোটামুটি the query processor works. There are different kinds of users, but not all of them directly access the database or have privilege to the database, etc. So আসলে কোন ইউজার কিভাবে কাজ করে? এন্ড ইউজাররা তো কখনোই ডেটাবেসে ডিরেক্ট অ্যাক্সেস পায় না, তারা জাস্ট ইন্টারফেসটা দেখতে পারে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা কোডের মধ্যেই ওই কোয়েরি স্টেটমেন্ট গুলা লিখে দেয়। সফিস্টিকেটেড ইউজাররা কোয়েরি টুলস ইউজ করে ওরা কোয়েরি করতে পারে, মানে একটা ডেটাবেসকে সার্চ করতে পারে। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা ওই ডেটাবেসটাকে বানাতে পারে অথবা ডিলিট করতে পারে, এক্সেট্রা। সো এটা হচ্ছে কোয়েরি প্রসেসর পার্টটা। কোয়েরি প্রসেসরের পরে কি পার্ট আছে, মানে এই পিকচারটা অ্যাকচুয়ালি এটার কন্টিনিউয়েশন। ইউ হ্যাভ দ্য কোয়েরি প্রসেসর, আমরা এইটুক দেখে আসছি, তার নিচে আসলে কি আছে, এটা আসলে একটা বড় ফিগার। দিস ইজ দ্য হোল ডেটাবেস সিস্টেম, আমরা এটার পার্ট পার্ট করে পড়ছি। সো আমরা আসছিলাম হচ্ছে এখানে। সো উই হ্যাভ seen what the query processor looks like. Query processor নিচে একটা ফেজ আছে, সেটা হচ্ছে স্টোরেজ ম্যানেজার। এই যে আমাদের তো একটা ডেটাবেস এখন বানানো হলো অথবা ইভ্যালুয়েট করা হলো, এরপরে স্টোরেজ রিলেটেড জিনিসপত্র আসবে এই থার্ড সেগমেন্টটাতে। সো হোয়াট ইজ দ্যাট?
Storage manager we have four things: authorization and integrity manager, transaction manager, file manager, and buffer manager. So কোনটা আসলে কি? অথরাইজেশন আর ইন্টিগ্রিটি ম্যানেজার কি করে? এটা চেক করে যে ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস গুলা কি ঠিক আছে নাকি, আর যেই সব ইউজার ডেটা অ্যাক্সেস করতে চাচ্ছে, ডু দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য প্রিভিলেজ টু অ্যাক্সেস দ্যাট ডেটা? It might happen that some users don't have that privilege. This is checked by the authorization and integrity manager. So the authorization and integrity manager tests for the satisfaction of integrity constraints. Integrity constraints গুলা কি ঠিকমতো satisfied নাকি না সেটা চেক করে, and checks the authority of users to access data. Transaction manager কি করে? It ensures that the database remains consistent. মানে ওই যে আমি যে ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম অ্যাটমিসিটির, যে কোনো একটা ট্রানজাকশন হলো, এর মধ্যে একটা সিস্টেম ফেলিয়ার হলো, তাহলে হচ্ছে জিনিসটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে ডেটা। একজনের থেকে কিছু অ্যামাউন্ট কমে গেল, বাট আরেকজন থেকে সেটা বাড়লো না। সো একটা অ্যাকাউন্ট থেকে কিছু ব্যালেন্স পুরোপুরি ইনভিজিবল হয়ে গেল বা ভ্যানিশ করলো। Transaction manager ensures that this does not happen, that despite system failures, the database remains consistent. Also, it ensures যে concurrent কোনো transaction conflict ছাড়াই হতে পারে। লাইক আমি আর মানে এ বি দুজন একসাথে একটা ট্রানজাকশন করতে চাচ্ছে, এন্ড এমন টাইমে যদি দুজন একসাথে কোনো ডেটা পড়ে তাহলে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সো দোজ অফ ইউ হু আর জয়নিং লেট, I repeat, please next class থেকে আমরা ট্রাই করব ফার্স্ট 10 minutes এর মধ্যে জয়েন করে ফেলতে। Alright, so in that circumstance, when multiple users are trying to create a transaction or perform a transaction concurrently, then the transaction manager ensures যে ওই concurrent transaction এর মধ্যে কোনো কনফ্লিক্ট না হয়। ওই যে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম আগের ক্লাসে, যে আমার ব্যালেন্স এখন আছে 50, এ আর বি দুজনই পড়তে পারছে যে এখন 50 ব্যালেন্স আছে। Both of them want to take 50 from the account. So A 50 extract করে নিচ্ছে, বাট at the same time B হচ্ছে সাপোজ ওই 50 এর মধ্যে 20 ট্রান্সফার করতে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। সো এটা একটা কনফ্লিক্ট হলো না, বিকজ এ তো ওই পুরো অ্যামাউন্টটা নিয়ে নিতে চাচ্ছে, বি হচ্ছে ওখান থেকে কিছু ট্রান্সফার করতে চাচ্ছে। সো ডেটাবেস মানে ট্রানজাকশন ম্যানেজার এইটা এনশিওর করবে যে দুজনেরটায় কোনো কনফ্লিক্ট না হয়। ইদার এ ওর কাজটা করবে, দেন বি ওই অবস্থায় দেখতে পারবে, অথবা বি ওর কাজটা করবে, দেন এ ওই অবস্থায় দেখতে পারবে। কোন একটা ট্রানজাকশন হয়ে গেল, তাহলে যদি বি এই কাজটা করতে চায় তখন তার একটা এরর বা কিছু আসবে যে ইউ ক্যান নট পারফর্ম দিস ট্রানজাকশন, সামথিং লাইক দ্যাট। সো দ্য ট্রানজাকশন ম্যানেজার উইল এনশিওর যে কোনো কনফ্লিক্ট ছাড়া যেন, মানে কোনো কনফ্লিক্ট যেন না হয় concurrent transactions. What is file manager? File manager হচ্ছে ডিস্ক স্টোরেজের মধ্যে স্পেস অ্যালোকেট করবে। মানে এই যে all this data that we are writing, all the data that we're inserting into the database, এটা তো একটা পয়েন্টে গিয়ে আমার ডিস্কে সেভ করতে হবে। সো ডিস্কে জিনিসটা কিভাবে সেভ হবে, কোন ব্লকে সেভ হবে, এটা কি ব্লকে সেভ হবে, ইন্ডেক্সে সেভ হবে, কিভাবে সেভ হবে, এই জিনিসটার স্পেস অ্যালোকেশনটা বেসিক্যালি ফাইল ম্যানেজার করবে। অ্যান্ড অলসো এই যে আমি যেটা বললাম, এটা কি ব্লকে স্টোর হবে নাকি অন্য কোনো লিঙ্ক লিস্ট অবস্থায় স্টোর হবে, সেই ডেটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ফাইল ম্যানেজার ডিসাইড করবে। If you have taken the data structures course, then you know that data can be stored or represented in different ways. They can be stored in heaps or suppose arrays or linked list or array list, etc. Onek different kinds of data structures exist kore with the help of which we can store data. আমরা একটা ট্রিতে স্টোর করতে পারি, অনেক কিছুতে স্টোর করতে পারি। তো কম্পিউটারের মধ্যেও এরকম ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার, মানে ডিস্কে ডিফারেন্ট ডেটা স্ট্রাকচারে ডেটা স্টোর থাকে। সো এরকম ব্লকসে থাকতে পারে, তারপরে হচ্ছে কিছু হিপ স্ট্রাকচারে থাকতে পারে। সো যেভাবেই হোক, the file manager will decide how and in which way they will be organized into data structures, and they will allocate the space for it. মানে এই ডেটাটার জন্য আমি এতটুকু স্পেস অ্যালোকেট করলাম, এই স্পেসের মধ্যে এই ডেটা স্ট্রাকচারে এই ডেটাটা থাকবে। So this job is done by file managers, and buffer manager is responsible for what? So I think এইটা আপনারা মোটামুটি জানেন অথবা শুনেছেন যে আমরা যখন একটা হার্ড ডিস্কে কিছু সেভ করি, পরে যখন ওটার উপর কাজ করতে চাই, we have to fetch it from the disk to the main memory, যেটা একটা টেম্পোরারি মেমোরি। মেইন মেমোরির মধ্যে আমরা সব ইনফরমেশন স্টোর করতে পারি না। সো
আমরা ডিস্ক থেকে মেইন মেমোরিতে নিয়ে এসে দেন মেইন মেমোরি থেকে কিছু কাজ করি। তারপর এমনও হতে পারে যে আমরা ডিস্ক থেকে মেইন মেমোরিতে নিয়ে আসলাম, প্রত্যেকবার নিয়ে আসছি, বাট আমি জানি যে আমার কিছু কিছু ইনফরমেশন বারবার লাগবে। সো ডিস্ক থেকে মেইন মেমোরিতে নিয়ে আসার কাজটার যে অপারেশনটা, দিস ইজ নট আ ভেরি ইজি অপারেশন, মানে দিস ইজ কস্টলি, এটা করতে কিছু টাইম যায়। মানে টাইম বলতে কম্পিউটার লেভেলের টাইম, 1 সেকেন্ড 2 সেকেন্ড যায় না, অনেক কম টাইমই যায়, বাট কিছুটা টাইম ইনভেস্ট হয় ফর ব্রিঙ্গিং ডেটা ফ্রম দ্য ডিস্ক টু দ্য মেইন মেমোরি। তো যদি এমন হয় যে আই ওয়ান্ট টু ইউজ দিস সেম ডেটা ওভার অ্যান্ড ওভার এগেন, আমার কোন না কোন একটা ইনস্ট্রাকশনে একই ডেটা বারবার ইউজ হচ্ছে, সো আমি বারবার যদি ডিস্ক থেকে মেইন মেমোরিতে নিয়ে আসতে চাই, জিনিসটা আমার জন্য কস্টলি, একটা টাইম কনজিউমিং টাস্ক। সো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাশ। আপনারা ক্যাশ সম্পর্কে হয়তো জেনেছেন বা শুনেছেন, ব্রাউজারে আমরা ক্যাশ ক্লিয়ার করতে পারি, তাই না? সো ক্যাশ জিনিসটা কি? ক্যাশ হচ্ছে যে একটা টেম্পোরারি স্টোরেজ টাইপের, মানে আমি ডিস্ক থেকে মেইন মেমোরিতে কিছু ইনফরমেশন নিয়ে এনে টেম্পোরারিলি রেখে দিব, মানে মেইন মেমোরিতে আমি কিছুক্ষণের জন্য স্টোর করে রাখবো। তাহলে কি লাভ হবে? তাহলে যে ওই যে সাম ইনস্ট্রাকশন অফ মাইন ইজ রিকোয়ারিং মাল্টিপল অ্যাক্সেসেস টু দ্য সেম ডেটা, তাহলে আমার বারবার ডিস্ক থেকে ফেচ করে আনতে হবে না। আমি জানি যে আমার এই ইনস্ট্রাকশনের জন্য বারবার একই টাইপের ডেটা লাগছে, তাহলে সেটা আমি সেই ক্যাশ মেমোরি থেকে, যেটা আমার মেইন মেমোরিতে কিছুক্ষণের জন্য স্টোরড, ওখান থেকে ইউজ করতে পারি। এই ক্যাশটা হচ্ছে অটোমেটিক্যালি কিছু টাইম পরে চলে যায়, মানে ক্যাশটা আসলে টেম্পোরারি একটা জিনিস। আমার তো মেইন মেমোরিতে আমি মেইন মেমোরিকে তো আমি এত বড় স্টোরেজ বানাতে পারি না। সো এইটা মেইন মেমোরিতে একটা ছোট জিনিস, এটা আমি ডিস্ক থেকে মেইন মেমোরিতে ফেচ করে এনে কোনো কাজ করি। তো ক্যাশ জিনিসটা হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, এটা আমি মেইন মেমোরিতে রাখতে পারি। তাহলে কি লাভ হবে? যে আমি কারেন্টলি একটা ট্রানজাকশন করছি বা কোনো একটা ইনস্ট্রাকশন করছি, যেটার জন্য আমার সেম ডেটা বারবার লাগছে, সেটা আমি ওই টেম্পোরারিলি ক্যাশের মধ্যে রাখলাম, দেন পরে আমার এই কাজটা করা শেষ, তখন ক্যাশটাও চলে গেল, নো প্রবলেম। সো এই যে which data is to be cached in the main memory, সেটা will be decided by the buffer manager. সো আপনাদের কাছে কি ক্যাশ, বাফার ম্যানেজার, ফাইল ম্যানেজার এসব ক্লিয়ার হয়েছে নাকি কারো কোয়েশ্চেন আছে? তাহলে বলেন। So is it clear to you? I mean buffer manager, cache, file manager? Yes. Okay. So after this last যে স্টেপটা, যে অ্যাকচুয়ালি ডিস্ক স্টোরেজটা, এগুলো তো আমাদের ম্যানেজার, স্টোরেজ ম্যানেজার। স্টোরেজটা দেখতে কিরকম? So the connection between storage manager and storage is going to look something like this. ডেটা গুলো তো থাকবে, সেই ডেটা গুলো আমি চাইলে কিছু ইন্ডেক্সড ডেটা হিসাবে স্টোর করতে পারি। ডেটা ডিকশনারি মানে হচ্ছে একটা কালেকশন অফ ডেটা যেটা ডিফাইন করবে যে, মানে এই ডেটার ডেফিনেশনটাকে ডিফাইন করবে, সেটাই হচ্ছে ডেটা ডিকশনারি। সো এখানে মোটামুটি কিছু কথা লেখা আছে, লাইক দ্য ডেটা ফাইলস, এই যে ডেটা মানে ডিস্ক স্টোরেজটাতে, দ্যাট উইল কন্টেইন দ্য ডেটা ফাইলস। দ্য ডেটা ফাইল উইল কন্টেইন দ্য ভ্যালুস অর দ্য ডেটা। The data dictionary হচ্ছে it stores the metadata about the structure of the database. What is metadata? Metadata হচ্ছে আমি একটা ডেটা স্টোর করতে চাচ্ছি, এখন এই ডেটার তো কিছু এডিশনাল ইনফরমেশন আমার লাগবে, লাইক এই ডেট মানে আমি যেই ভ্যালুটা স্টোর করলাম বা যে ডেটাটা স্টোর করলাম, ওই ডেটা সম্পর্কে কিছু ইনফরমেশন থাকে হচ্ছে মেটাডেটাতে, মানে ডেটাবেজের স্ট্রাকচার সম্পর্কে কিছু ইনফরমেশন, মানে এডিশনাল কিছু ইনফরমেশন যেটা দিয়ে আমি ডেটাবেসটা ইজিলি ইউজ করতে পারবো। সো সেটা হচ্ছে গিয়ে ডেটা ডিকশনারিতে থাকে। সো পার্টিকুলারলি কোন মেটাডেটাটা থাকে, সেটা হচ্ছে ডেটাবেস স্কিমাটা থাকে। স্কিমাটা কি সেটা আমরা এখন দেখবো। সো স্কিমাটা আসলে কোথায় থাকে? ডেটা ডিকশনারিতে থাকে। আর ইন্ডেক্স জিনিসটা কি? সেটা হচ্ছে যে, সো আমরা তো অ্যারে পড়ে আসছি, অ্যারে, হ্যাশ ম্যাপ এগুলো পড়ে আসছি। অ্যারে জিনিসটা কি? এটা হচ্ছে আমি একটা পার্টিকুলার ইন্ডেক্সে একটা পার্টিকুলার ভ্যালু স্টোর করতে পারি। সো এই যে আমি যে পার্টিকুলার একটা ইন্ডেক্স একটা ভ্যালু স্টোর করলাম, ওই ইন্ডেক্সটাই হচ্ছে এই ইন্ডাইসিস এর মধ্যে পড়বে। মানে আমি যদি কোনো আমি যদি ডেটাগুলোকে ইন্ডেক্সড অবস্থায় রাখি, তাহলে আমি অর্ডার অফ ওয়ানে ইজিলি ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। আমার সার্চ করে করে যেতে হবে না। ফর এক্সাম্পল আমি জানি যে এটার ইন্ডেক্স হচ্ছে 3, তাহলে আমি ডিরেক্টলি অ্যারের থার্ড যে ইন্ডেক্সটা, ওখান থেকে এই ডেটাটা রিট্রিভ করতে পারবো। সো এটা দিয়ে ফাস্ট অ্যাক্সেস করা যায়। সো হোল ডেটাবেসটা দেখতে কিরকম? এরকম একটা জিনিস মোটামুটি, যে যেখানে হচ্ছে গিয়ে আমার উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ইউজার্স যারা ডেটাবেসটাকে কোয়েরি করে বা ডেটাবেসটাকে বানায়, দেন ওই ডেটাবেসটার কিছু স্টোরেজ ম্যানেজার্স আছে, দেন দ্য ডেটা ইজ স্টোরড ইন দিস ওয়ে।
সো দিস ইজ দ্য হোল ডেটাবেস সিস্টেম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারে, তা না হলে আমরা স্কিমাতে চলে যাই। সো ডেটা অ্যাবস্ট্রাকশনটা কনসেপ্টটা জানতে হবে আমাদের বিফোর উই গো টু স্কিমা। সেটা হচ্ছে যে এই যে ডেটাবেস whole database system we saw that there are different kinds of users, right? So actually not every user sees the database in the same way. The end user sees the high level abstraction of the database. The database managers or engineers, they look at the low level abstractions. So there are different or particularly 3 levels of data abstraction. সেটাকে মানে ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি, সেটা হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ দ্য ডেটা, মানে ওই ডেটাবেসটাকে আমি চাইলে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই এক একটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। মানে অ্যাবস্ট্রাকশন ওয়ার্ডটার কথা হচ্ছে ইন কম্পিউটার সায়েন্স যে আমি কিছু ইনফরমেশন হাইড করব, কিছু ইনফরমেশন দেখাবো। সো এটাকে বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। এখন এই অ্যাবস্ট্রাকশনের ডিগ্রি আছে, মানে হলো for some users I will hide all data, for some users I will hide only some data, and for some users I will show every kind of information possible. So এগুলাকে বলা হয় levels of abstraction, মানে আমি কোন ডিগ্রিতে হাইড করব সেটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। সো এক্সাম্পলটা বললে আরো ক্লিয়ার হবে। যেমন actually there are 3 levels of abstraction, সেগুলো কি কি? physical level, logical level and view level. তো ভিউ লেভেলটা হচ্ছে সবচেয়ে মানে হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, আর ফিজিক্যাল লেভেল হচ্ছে লো লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। সো কোনটা আসলে কি? ফিজিক্যাল লেভেল হচ্ছে ওই যে আমার কম্পিউটারের মধ্যে কোন ডেটা স্ট্রাকচারে আমি ডেটাটাকে স্টোর করছি, সেটা হচ্ছে একদম লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। মানে আমি আমার কাছে সব ইনফরমেশন ওপেন, what kind of data is visible and in which data structure the data is stored, এটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। তো ফিজিক্যাল লেভেলটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। হোয়াট ইজ লজিক্যাল লেভেল? লজিক্যাল লেভেলে এই সব ইনফরমেশন থাকে না যে কে কোন ডেটা স্ট্রাকচারে স্টোরড। হাউএভার we have the information regarding entity and relationships. সো এন্টিটি মানে হচ্ছে কি কি, ধরো স্টুডেন্ট আছে একটা টেবল, টিচার আছে একটা টেবল, কোর্স আছে একটা টেবল, দেন ওদের মধ্যে রিলেশনশিপ গুলা কি কি, all of this information is available in the logical level. সো ফর এক্সাম্পল আমি একটা টেবল রাখবো, একটা স্টুডেন্ট টেবল, যেটার মধ্যে আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবো, সাপোজ তার নেম, রোল, স্টুডেন্ট আইডি এক্সেট্রা। সো দেন ডেটাবেস ইউজার্সরা কি করে, ওরা হচ্ছে একটা টেবলের যে স্টুডেন্ট এক্সেট্রা এটা দিয়ে ওরা কি মাল্টিপল রোজ ইনসার্ট করে। তো ভিউ লেভেল জিনিসটা কি আসলে? ভিউ লেভেল হচ্ছে অ্যাবসলিউটলি হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশন দ্যাট আর ইউজড বাই এন্ড ইউজার্স। মানে ফর এক্সাম্পল এই যে আমি হচ্ছে একটা ওয়েবসাইটে লগ ইন করতে চাচ্ছি যে yahoo.com, এখন ইয়াহুতে আমার অ্যাকাউন্ট আছে। সো আমি হচ্ছে ইউজার 1, আমি ভিউ 1টা দেখতে পারবো। আমার অ্যাকাউন্টে আমার প্রোফাইল ডিটেলস দেখতে পারবো, মাই নেম ফারহানাজ ফারহিন, এটা আমি দেখতে পারবো। আপনি হচ্ছে সাপোজ একটা স্টুডেন্ট, আপনি হচ্ছে আপনি ইউজার 2, তাহলে আপনি ভিউ 2 দেখতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকলে আপনার নাম দেখতে পারবেন, আপনার রোল, আপনার আইডি দেখতে পারবেন এক্সেট্রা। সো ডিফারেন্ট ইউজার্সদের জন্য ডিফারেন্ট ভিউ এক্সিস্ট করে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে আমি একটা স্টুডেন্ট টেবল বানিয়েছিলাম, ওই টেবলের মধ্যে ওই টেবলটা তো একটা সিঙ্গল টেবল যেটা লজিক্যাল লেভেলে ডিফাইন্ড, বাট ওই টেবলে যখন ভ্যালিউজ ইনসার্ট করা হবে তখন এক একটা এন্ড ইউজার আসলে এক একটা ভার্সন দেখতে পারবে। মানে একটা এন্ড ইউজার খালি তার ভার্সনটা দেখতে পাচ্ছে ডেটাবেসের, কারণ আমি তো আসলে আপনার ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না আমার প্রোফাইলে। সো these are different views in the view level. View levelটা হচ্ছে পুরোপুরি ওই এন্ড ইউজার লেভেলের একটা অ্যাবস্ট্রাকশন। এখন এই যে ওভারঅল মানে এই যে এই অ্যাবস্ট্রাকশনের যে ওভারঅল ডিজাইনটা, সেটাকেই বলা হচ্ছে স্কিমা। এই যে ডেটা স্ট্রাকচারের যেই অর্গানাইজেশনটা, দ্যাট ইজ নোন অ্যাজ ফিজিক্যাল স্কিমা। The relationship between the entities and the the overall design of the entities and the relationships, that is known as the logical schema. And হচ্ছে যে overall organization that is shown to the end users, এটা হচ্ছে view schema. So এক একটা স্কিমা হচ্ছে বেসিক্যালি একটা কালেকশন অফ টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, যেটা দিয়ে আমরা এই ডেটার মধ্যে রিলেশনশিপ বুঝতে পারি, তাদের এন্টিটি গুলার ডেফিনেশন বুঝতে পারি, কনসিস্টেন্সি কনস্ট্রেইনস বুঝতে পারি এক্সেট্রা। সো মোটামুটি স্কিমা হচ্ছে একটা ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস। এন্ড এই স্কিমাও তাহলে 3 টাইপের, মানে ডেটাবেসটার ডিজাইন তো 3 টাইপের হতে পারে। একটা হচ্ছে সেই ডেটা স্ট্রাকচার লেভেলের ডিজাইন, যেটা হলো ফিজিক্যাল লেভেলের স্কিমা।
একটা হচ্ছে ইআরডি, যেটা আমরা আজকে পড়বো, লজিক্যাল স্কিমা, আর একটা হচ্ছে ভিউ স্কিমা। সো টাইপস অফ ডেটা মডেলস অনেক কিছু হতে পারে। ইয়ার মডেল অবজেক্ট ওরিয়েন্টেড, রেকর্ড বেসড লজিক্যাল ডেটা মডেল হতে পারে। রিলেশনাল মডেল হচ্ছে যেটা আমরা পড়বো, কালেকশন অফ টেবলস। হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে কালেকশন অফ ট্রিজ। নেটওয়ার্ক মডেল আছে যেটা হচ্ছে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা। দেন দেয়ার আর ফিজিক্যাল ডেটা মডেলস। ডিফারেন্ট টাইপস অফ ডেটাবেসেস আছে, রিলেশনাল, নো এসকিউএল, অবজেক্ট ওরিয়েন্টেড, গ্রাফ, ডিস্ট্রিবিউটেড। কিছু এক্সাম্পলস দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন, এগুলার আর কি ডিটেল বুঝার কিছু নাই। সো এখানে জাস্ট ডিফারেন্ট টাইপস অফ ডেটা মডেলস অ্যান্ড ডেটাবেজের কিছু নাম দেওয়া আছে। রিলেশনাল ডেটাবেসই সবচেয়ে বেশি পপুলার। আমরা ল্যাবে ইউজ করি হচ্ছে মাইএসকিউএল, অ্যান্ড সবচেয়ে বেশি পপুলারও হচ্ছে মাইএসকিউএল। তারপরে হচ্ছে কোন নো এসকিউএল ডেটাবেসেস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটাবেসেস। সো এটা ছিল আপনাদের ইন্ট্রোডাকশনের স্লাইডটা। আমরা আজকে যেটা করব যে আমরা এন্টিটি রিলেশনশিপের কনসেপ্টগুলা শুরু করে ফেলবো। বাট আমি অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছি, আপনারা একটু বার্ন আউট হয়ে যেতে পারেন। সো আমি একটা ব্রেক দিই আপনাদেরকে কিছুক্ষণের, অ্যারাউন্ড 5 মিনিটস অর সামথিং এর ব্রেক। এরপরে আমরা স্লাইড 2টা শুরু করব। ম্যাম, হ্যাঁ বলেন। আপনি যে আমাদের বেশ কয়েকটা ডায়াগ্রাম দেখেন না, এই সিটি থেকে এগুলো আসবে আমাদের? সিটিতে কি ডায়াগ্রাম আসবে নাকি এটা তো আমি এখন বলতে পারছি না, যদি আমি সিলেবাসে রাখি আসতেও পারে। আপনাদের তো আসলে আমি যা যা পড়াচ্ছি সবই পড়তে হবে, সিটিতে তো যে কোনো কিছু আসতে পারে। আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে ফিগারের কিছু? না না, আমাকে আর কোনো কি কোয়েশ্চেন, সিটিতে এগুলো আঁকা লাগবে নাকি এই জন্য? সিটিতে আঁকা লাগবে নাকি? হ্যাঁ, আপনার তো মানে আমি যাই পড়াবো সবই প্র্যাকটিস করতে হবে। সিলেবাসে যদি বলি যে থাকবে তাহলে তো প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, introduction slide the whatever I have talked about, suppose especially আজকের ক্লাসে like the different parts of the database, the storage part or the query processor part, whatever it is. So আমি বলবো যে যদি এটা ধরেন সিটি সিলেবাসে থাকে or something like that, just go through my recording. ওই স্লাইড পড়ার সাথে সাথে প্লিজ মেক শিওর দ্যাট ইউ অলসো গো থ্রু মাই রেকর্ডিং, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যান্ড ইনফ্যাক্ট তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো কেউ ভয় পাবেন না, আমার রেকর্ডিংটা শুনে স্লাইডটা ফলো করলে আই থিঙ্ক আমাদের এক্সামের প্রিপারেশন ভালো হবে। ওকে, সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট slide 2. So can you see my screen? Yes, ma'am. Yes, ma'am. সো এই চ্যাপ্টারটা থেকে এখন আসলে আমরা ডেটাবেজের অ্যাকচুয়াল পড়াশোনা শুরু করব, মানে ভিতরের যত ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজ আছে সেগুলো শুরু করে দিব পড়াশোনা। সো assume that you are some kind of a database engineer who has been asked to create a database. Suppose you're working for a software firm and you have been asked to so you suppose you're working for a university and you've been asked to make a database that includes all information regarding students, teachers, courses, etc. এটা সবচেয়ে ইজি এক্সাম্পল হবে আপনাদের জন্য বোঝার। So then what are you essentially going to do? What are the steps that you're going to take আসলে? So সবার প্রথমে হচ্ছে কি আপনার জানতে হবে যে what are the requirements of that database? I mean, what kind of data am I going to insert? And how are they going to be related? হয়তো এত ডিটেইলে চিন্তা ভাবনা করব না, বাট একদম বেসিক রিকোয়ারমেন্ট গুলা, যে ডেটাবেসটা আসলে আমি কেন বানাচ্ছি and why do I need this database? So সবার ফার্স্টে হচ্ছে সেই রিকোয়ারমেন্টসটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। Then you will make a very high level conceptual data model. So what is a high level data model? একটা ডেটা মডেল হচ্ছে একটা মানে সামথিং দ্যাট ইউ আর পারহ্যাপস ড্রয়িং আ ডায়াগ্রাম অফ, অর আপনি পিসিতে একটা জিনিসের ডায়াগ্রাম আঁকছেন বা হাতে অর হোয়াট এভার ইট ইজ, একটা মডেল বানাচ্ছেন, মানে একটা প্ল্যান যে এভাবে আপনি ডেটাবেসটাকে রাখবেন, ওটাই হচ্ছে ডেটা মডেল। সো ডেটা মডেলস ক্যান বি কনসেপচুয়াল অর রিয়েল। সো ফার্স্ট স্টেপে তো আপনার এখনই এত ডিটেইল ডেটা মডেল আপনি বানাবেন না রিকোয়ারমেন্টস নেওয়ার পরে। ফার্স্টে ইউ উইল মেক আ ভেরি হাই লেভেল কনসেপচুয়াল ডেটা মডেল। What is that? যেটাকে ER diagram বলা হচ্ছে। This is a high level definition or diagram of the database. This will not contain the details of the database. মানে যে কোন জিনিসটার ভ্যালু কিরকম হবে, এটার ডেটা টাইপ কিরকম হবে এক্সেট্রা, এইসব ডিটেইল না। জাস্ট সিম্পলি কিছু হাই লেভেল অ্যাট্রিবিউট থাকবে, মানে খুবই হাই লেভেল ওই অ্যাবস্ট্রাকশনটা থেকে আমি একটা ব্রিফ আইডিয়া নিব যে ডেটাবেসটা দেখতে কিরকম হবে, ERD। সো এই ইআরডির মধ্যে আসলে কি কি থাকে? ইআর ডায়াগ্রামে আসলে এটার মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। সো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল পার্টস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের সবচেয়ে প্রথমে পড়তে হচ্ছে। সো ERD বা entity relationship diagram is a high level conceptual model. This will not contain details, but মোটামুটি কিছু ডেফিনেশন দিবে। সো আমরা একটা এক্সাম্পল দেখবো সামনে, তখন বোঝা যাবে। But what are the components of ERD? ERD তে থাকবে হচ্ছে entities, attributes, and relationships. So ERD will contain three things: entities, attributes, and relationships. এটা আমরা পরে ফিগারে অ্যাকচুয়ালি দেখতে পারবো। বাট এটার তিনটা কম্পোনেন্ট বা প্রিন্সিপাল এলিমেন্ট হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট অ্যান্ড রিলেশনশিপ, যেটার মধ্যে এন্টিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি রেক্ট্যাঙ্গল দিয়ে, অ্যাট্রিবিউটকে আমরা রিপ্রেজেন্ট করি ওভাল শেপ দিয়ে, আর রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করি ডায়মন্ড শেপ দিয়ে। সো আমরা ইআরডি প্র্যাকটিস করব ডায়াগ্রাম নিজেরাই, তখন আপনারা দেখতে পারবেন যে শেপগুলো আসলে দেখতে কিরকম। আরো মোটামুটি ইআরডি লুকস কাইন্ড অফ লাইক আ ফ্লো চার্ট, অ্যান্ড এটা একটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ডায়াগ্রাম।
that can be very easily interpreted by end users and business owners. So আপনি যেই কাজটা পেলেন একটা ইউনিভার্সিটির একটা ডেটাবেসটাকে ডিজাইন করতে, সো আপনি হচ্ছে মানে ডেটাবেসের এত ডিটেইলে যাননি, বাট কিছু একটা হাই লেভেল ফ্লো চার্ট টাইপের ডায়াগ্রাম বানিয়েছেন, যেটা ওই যে এই ইউনিভার্সিটিতে সাপোজ যারা ইউনিভার্সিটি ওনার্স বা মানে বোর্ড অফ ডিরেক্টরস ওরা ইজিলি বুঝতে পারবে। People who are not directly computer engineers or database engineers, they can easily look at this diagram and understand, আচ্ছা ঠিক আছে, সো ডেটাবেসটা দেখতে এরকম হবে, এখানে এই এন্টিটি থাকবে, ওদের মধ্যে এরকম রিলেশনশিপ থাকবে। সো ইজিলি সামথিং দ্যাট এন্ড ইউজার্স ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, এটাই হচ্ছে হাই লেভেল কনসেপচুয়াল ইআরডি। এরপরে হচ্ছে এখন আমরা যারা ডেটাবেস বানাতে পারি, আমরা হলো লো লেভেল লজিক্যাল ডেটা মডেলটা বানাবো, যেটাকে বলা হয় রিলেশনাল স্কিমা। সো ওই যে লজিক্যাল স্কিমা যেটা ছিল ভিউ স্কিমার ঠিক পরে, ওই স্কিমাটা এখন আমরা বানাবো আর কি, বেসিক্যালি লো লেভেল লজিক্যাল ডেটা মডেল অর দ্য রিলেশনাল স্কিমা। This basically shows the actual data to be entered into the database. মানে হলো একটা স্টুডেন্টের কোন ডেটা আমি ডেটাবেসে রাখবো, তার নেম, তার আইডি, তার এজ, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এইসব ডিটেল মানে খুবই ডিটেইলড অবস্থায় হচ্ছে গিয়ে রিলেশনাল স্কিমাতে থাকে। So that person's ID, name, etc., all the details, and also the structure of the data in the tables. Data গুলা কি স্ট্রাকচারে অর্গানাইজ টেবিলের মধ্যে, এই ডিটেইলটাও আমরা রিলেশনাল স্কিমা থেকে পেতে পারি। And how the tables are related to each other, এই সব ইনফরমেশন আমরা রিলেশনাল স্কিমা থেকে পাই। সো এই 3 স্টেপের পরে আমরা তো একটা মডেল এখন বানিয়ে ফেললাম। Now if we make a digital database based on the low level data model, তাহলে এটাকে বলা হবে রিলেশনাল ডেটাবেস। মানে we have defined all the details of the database, we have created a model, এটার পরে আমি যখন অ্যাকচুয়ালি ডিজিটালি ডেটাবেসটাকে বানাবো, ওইটাকে বলা হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস that is based on the relational schema. So the database, the digital database that is based on the relational schema is known as the relational database. So এখন আমরা চলে যাই এন্টিটি রিলেশনশিপ মডেলটা আসলে কি, এটার ডিটেইল আমরা স্টার্ট করব। So the entity relationship or the ER data model, এটা হচ্ছে ইমাজিন করে যে ওয়ার্ল্ডে শুধুমাত্র কিছু অবজেক্টস আছে যেগুলোকে বলা হয় এন্টিটিস, এন্ড ওই এন্টিটিস এর মধ্যে কিছু রিলেশনশিপস আছে। মানে ইআর ডেটা মডেলে আমাদের মেইন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এন্টিটিস। দেয়ার উইল বি লটস অফ ডিফারেন্ট এন্টিটিস। এই যে একটা স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, একটা টিচার হচ্ছে একটা এন্টিটি, একটা কোর্স হচ্ছে একটা এন্টিটি। সো অল অফ দিস আর এন্টিটিস, এন্ড এই এন্টিটি গুলোর মধ্যে কিছু রিলেশনশিপ থাকবে। সো দ্য ইআর ডেটা মডেল হচ্ছে ইআর ডায়াগ্রাম, মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে আমরা এই কনসেপচুয়াল স্ট্রাকচারটাকে দেখাতে পারি। তো এটার প্রিন্সিপাল এলিমেন্ট গুলো কি কি, ওই যে আমি একটু আগে বললাম, there will be entity or entity set. Entity setটা কি সেটা আমরা দেখছি। There will be entity sets. Sets of entity হচ্ছে entity set. Entities will have attributes and there will be relationship between the entity. Set of relationship কে একসাথে বলা হয় relationship set. আর আমরা ইআরডি এর জন্য যে নোটেশনটা ইউজ করব সেটা হচ্ছে চেন নোটেশন বলা হয়। তো এটা আমরা দেখবো আর কি পরে। তো আমরা আসলে এই প্রিন্সিপাল এলিমেন্ট গুলো আসলে কি বুঝায় এটা নিয়ে একটু পড়ি। হোয়াট ইজ এন্টিটি এন্ড এন্টিটি সেট? সো এন্টিটি হচ্ছে সিম্পল কথা, এটা হচ্ছে যেটা সম্পর্কে আমরা ডেটা কালেক্ট করতে চাই। এই যে একটা স্টুডেন্ট, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আপনি একজন স্টুডেন্ট, আপনার ইনফরমেশনটা হচ্ছে একটা এন্টিটির ইনফরমেশন। এটা হচ্ছে সিম্পলি যে কোনো ডিফাইনেবল থিং দ্যাট ক্যান হ্যাভ ডেটা স্টোরড অ্যাবাউট ইট। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে একটা প্রপার নাউনেরই এন্টিটি হতে পারে, অথবা একটা মানুষেরই, একটা লিভিং থিং এরই যে একটা এন্টিটি হতে পারে, নট নেসেসারি। যে কোনো কিছু যাকে নিয়ে আমি ডিটেইল ইনফরমেশন স্টোর করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা এন্টিটি। লাইক একটা ফুড অর্ডারিং সিস্টেমের মধ্যে একটা অর্ডার ক্যান বি আ টেবল, সেখানে একটা সিঙ্গল অর্ডার ক্যান বি অ্যান এন্টিটি, আ সিঙ্গল প্রোডাক্ট ক্যান বি অ্যান এন্টিটি। সো অল অফ দিস আর ইন্ডিভিজুয়াল এন্টিটিস। সো হোয়াট ইজ এন্টিটি সেট? সেটা হচ্ছে সেম টাইপ অফ এন্টিটিকে নিয়ে যদি আমি একটা কালেকশন বা লিস্ট বানাই, সেটাই হচ্ছে এন্টিটি সেট। আপনাদের ক্লাসের সব স্টুডেন্ট মিলায় একটা সেট, এন্টিটি সেট। আপনি একা যে স্টুডেন্ট সেটা হচ্ছে এন্টিটি, বাট আ ক্লাস অফ 30 স্টুডেন্টস, সব স্টুডেন্ট মিলায় হচ্ছে একটা এন্টিটি সেট, যাদের সিমিলার প্রপার্টি আর অ্যাট্রিবিউট থাকবে। আপনাদের সিমিলার প্রপার্টি আর অ্যাট্রিবিউট কি? আপনাদের নাম আছে, সবারই নাম আছে, সবারই একটা আইডি আছে, সবারই একটা সাপোজ সবারই ফার্স্ট নেম
লাস্ট নেম আছে, মিডল নেম অপশনাল, সবারই হচ্ছে এরকম আইডি আছে, সবারই এইজ আছে। সো এইসব কিছু প্রপার্টি যেটা সবারই আছে, নট নেসেসারিলি সবার কমন, আমি এটা বলছি না। আই এম সেইং দিস পার্টিকুলার প্রপার্টি সবারই কোনো না কোনো ভ্যালুতে আছে। সো আপনাদের এই যাদের সবার কমন প্রপার্টিজ আছে কিছু, তাদের সবাইকে নিয়ে একটা এন্টিটি সেট বানানো হয়। আপনাদের সব এন্টিটি গুলোকে কম্বাইন করলে উই গেট অ্যান এন্টিটি সেট। এই এন্টিটি সেটটাই আসলে ডেটাবেজের মধ্যে থাকে। একটা স্টুডেন্ট টেবল এটা বোঝায় যে আমি আমার টেবলে যে ইনফরমেশন গুলো রাখছি, এই সব ইনফরমেশন যে কোনো স্টুডেন্টের থাকবে। সো আমি আমার টেবিলের মধ্যে স্টুডেন্ট নেমের অপশন রাখবো, এইজের অপশন রাখবো, এক্সেট্রা। এটা আমি অ্যাজিউম করছি যে কোনো স্টুডেন্টের এই ফিল্ড গুলা পপুলেট করতে হবে। সো এই যে একটা স্টুডেন্টের যে নেম কথাটা বললাম বা আইডি কথাটা বললাম, এই যে তার প্রপার্টিটা বা তার ক্যারেক্টারিস্টিকটা, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। মানে এই যে আমার নেম, স্টুডেন্ট নেম, এই নেম জিনিসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। স্টুডেন্ট আইডি, আইডিটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। স্টুডেন্ট এইজ, এটা একটা অ্যাট্রিবিউট। অর্ডার কখন করা হয়েছিল, ওই অর্ডার টাইম, সাপোজ ওই অর্ডার টাইম একটা অ্যাট্রিবিউট অর্ডার টেবিলে। সো অ্যাট্রিবিউট হচ্ছে দিজ আর দ্য প্রপার্টিজ অফ দ্য এন্টিটিস। হোয়াট ইজ রিলেশনশিপ? এই যে সাপোজ একটা স্টুডেন্ট একটা কোর্স নিয়েছে। Student A has taken the DBMS course. Then this relationship between two different entities হচ্ছে, এটাকে বলা হয় রিলেশনশিপ। Something that connects entities from different tables, এটাই হচ্ছে রিলেশনশিপ। And একটা set of relationship of the same type কে বলা হচ্ছে রিলেশনশিপ সেট। এটা আমরা এই এক্সাম্পল থেকে এখন বুঝতে পারি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবল অথবা স্টুডেন্ট টেবল, সামথিং, মানে কোন একটা আপনার ধরে নিতে পারেন হচ্ছে একটা স্টুডেন্ট টেবল। এন্ড সেই স্টুডেন্ট টেবলের এটা হচ্ছে আইডি, দিস ইজ দ্য ফার্স্ট নেম, দিস ইজ মানে সাম আদার কাইন্ড অফ অ্যাট্রিবিউট, দিস ইজ অলসো অ্যানাদার অ্যাট্রিবিউট, নেমের কিছু একটা হবে। সো এইটা হচ্ছে আরেকটা টেবল দ্যাট সাপোজ কন্টেইন সাম আদার কাইন্ড অফ ইনফরমেশন, লাইক ধরে নিতে পারেন যে হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট একটা পার্ট টাইম জব করে, সেখানে সে কত স্যালারি আর্ন করে, এমন একটা কিছু, মানে সামথিং, এখানে লেখা নাই আসলে কোন টেবল। সো ইউ ক্যান অ্যাজিউম দ্যাট এইটা অন্য কোন একটা এন্টিটি সেট। তো এন্টিটি জিনিসটা কি? এই যে একটা সিঙ্গেল রো হচ্ছে একটা এন্টিটি। এই স্মিথের ইনফরমেশন হচ্ছে একটা এন্টিটি। সো এটা চিন্তা করতে পারেন এটা ফোন নাম্বার অথবা আইডি অর হোয়াটএভার, বাট এই একটা সিঙ্গেল রো হচ্ছে একটা এন্টিটি। এই যে এক একজনের যে ফোন নাম্বার বা আইডি, এই একটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। জোনস হচ্ছে তার অ্যাট্রিবিউট, ফার্স্ট নেম, তারপরে তার আইডি হচ্ছে তার একটা অ্যাট্রিবিউট। প্রত্যেকটা এগুলা হচ্ছে অ্যাট্রিবিউটস। এই সবগুলো এন্টিটি মিলায় হচ্ছে একটা এন্টিটি সেট। এই একটা রো ইজ কানেক্টেড টু অ্যানাদার রো অফ দিস টেবল। মানে এই যে রোটা, এটা আসলে শুধুমাত্র এই L17 1000 এটার সাথেই কানেক্টেড, অন্য কারোর সাথে সে কানেক্টেড না, সে জাস্ট এটার সাথেই কানেক্টেড। সো এই একটা জিনিস হচ্ছে রিলেশনশিপ। সো এই পুরোটাকে বলা হয় রিলেশনশিপ সেট। মানে এখানে লোন আইগুলা দেয় আর সে কত লোন নিয়েছে ওটা দেয়। সো আপনারা কি তখন এখন ক্লিয়ার হয়েছেন যে এন্টিটি সেট, রিলেশনশিপ সেট, এই জিনিসটাকে আসলে মানে কোনটা কি? ইজ দিস ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তো এন্টিটি রিলেশনশিপের ডায়াগ্রামের মধ্যে একদম বেসিক এই পাঁচটা কথা, পাঁচটা বলতে গেলে অ্যাকচুয়ালি তিনটা। এন্টিটির সেটই তো হচ্ছে এন্টিটি সেট, আর রিলেশনশিপের সেটই হচ্ছে রিলেশনশিপ সেট। তো এই তিনটা কনসেপ্ট জানলে আমাদের জন্য ইআরডি পড়তে অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখন আসলে আমরা অনেক ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউটস এন্ড রিপ্রেজেন্টেশনস পড়বো। এগুলা খুবই ইন্টেন্সিভ কনসেপ্ট, আমি আস্তে আস্তে যাই যাতে আপনাদের মনে থাকে। আসলে যেটা করতে হবে, আপনাদের ইআরডি প্র্যাকটিস করার আগে এগুলো ভালো করে করতে হবে। আমরা আজকের ক্লাসে এই সব অ্যাট্রিবিউটস এন্ড রিপ্রেজেন্টেশন শেষ করবো না, করলে আসলে মানে এত বেশি হয়ে যাবে পরে আপনাদের মাথায় মনে থাকবে না। সো আমরা এটা কিছুটা আগাবো, নেক্সট উইকের হয়তো সেকেন্ড ক্লাসে আমরা ইআরডি প্র্যাকটিস শুরু করবো। যেটা আমি বলছি যে ইআরডি প্র্যাকটিস ক্লাস যেটা, ওইটা শুরু হওয়ার আগে যেন আপনারা এই টাইপস অফ অ্যাট্রিবিউটস এন্ড রিপ্রেজেন্টেশনস যে জিনিসগুলা, এগুলা রিভিউ করবেন। মানে আমি তো ক্লাসে পড়াবোই, প্লাস অবশ্যই আপনারা এগুলা রিভিউ করবেন।
ম্যাডাম তার আগে একটু হ্যাঁ কেমিস্ট্রি স্লাইড গুলো তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হইতো। কি দিয়ে দিব? মানে ওই যে স্লাইড গুলো, লেকচার স্লাইড গুলো। হ্যাঁ লেকচার স্লাইডগুলো আমি আজকে এলএমএস দিয়ে দিব, যাতে আপনারা রিভিউ করতে পারেন। ওকে, ম্যাম সো কোর্স নাও আউটলাইনটা এএনএমসি দিয়ে দিবেন। কোর্স আউটলাইনটা অ্যাকচুয়ালি কোর্স সিলেবাস মার্কস ডিস্ট্রিবিউশন এখনো আসেনি, সেকেন্ড উইকের মধ্যে আমি হোপ করছি চলে আসবে। মানে সব সব সেকশন টিচাররা মিলে ডিসাইড হবে তো, সো এটা মোটামুটি আই থিঙ্ক চলে আসবে আর কি এর মধ্যে, সেকেন্ড উইকের মধ্যে। বাট আপনারা এটা মাথায় রাখতে পারেন যে আমাদের মিডের আগে হচ্ছে ওই যে ডিডিএল ডিএমএল ওইসব স্টেটমেন্ট পড়তে হবে, ইআরডি পড়তে হবে, আর রিলেশনাল আলজেব্রা, মোটামুটি এগুলা হচ্ছে আমাদের মিডের আগে কভার করতে হবে, এইটা মাথায় আছে। সো আই হোপ নেক্সট উইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোর্স আউটলাইনটা, আমি দিয়ে দিব নেক্সট উইকের মধ্যে। আর কোর্স আউটলাইনটা তো পাবেন ঠিক আছে, বাট আপনারা এইটার জন্য মানে আমি যেভাবে ক্লাসে আগাচ্ছি আপনারা আমার সাথে আপ টু ডেট থেকে অ্যাটলিস্ট প্রথম দিকে যতক্ষণ না কোর্স আউটলাইন আসছে আপনারা রেগুলারলি ক্লাসে আপডেটেড থাকবেন। আমি ভিডিওগুলো আপলোড দিয়ে দিব আর স্লাইডগুলো দিয়ে দিব। সো আমরা মানে সিটি কবে হবে না হবে ওইটার কথা চিন্তা না করে ইআরডি আপনাদের লাগবেই, সিটিতে হোক মিডে হোক যেখানেই হোক ইআরডি আপনাদের পড়তে হবেই। সো ইআরডিটা ভালো করে আর কি ক্লাসে অ্যাটেনশন দিয়ে। তো টাইপস অফ অ্যাট্রিবিউটস এন্ড রিপ্রেজেন্টেশনস এর মধ্যে কি কি পড়বে? সো অ্যাট্রিবিউটের টাইপগুলো আসলে কি কি? An attribute can be a simple attribute, যেটাকে আমি চাইলেও ডিভাইড করতে পারি না। লাইক হচ্ছে একজনের ফার্স্ট নেম, একজনের ফার্স্ট নেমকে তো আমি ডিভাইড করতে পারি না, মানে ফার্স্ট নেম তো জাস্ট একটা ইনফরমেশন, এখানে তো আরো কোনো সাব ইনফরমেশন বলতে কিছু নাই। নেমকে আমি চিন্তা করতে পারি যে একটা অ্যাট্রিবিউট যেটার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম থাকতে পারে, বাট জাস্ট ফার্স্ট নেম যদি আমি বলি দেন ইট ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট, মানে the attribute value that is atomic, that cannot be divided, that is known as a simple attribute. For example, first name. So what is composite attribute? যেটাকে আমি ডিভাইড করতে পারবো in two parts. For example, একজনের অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে তো আরো কিছু ইনফরমেশন থাকে লাইক সিটি, স্ট্রিট, জিপ কোড এটসেট্রা। সো অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি আ কম্পোজিট অ্যাট্রিবিউট, বিকজ এটাকে আমি ভাগ করতে পারি সিটিতে বা স্ট্রিটে বা জিপ কোডে। সো অ্যাড্রেস ইটসেলফ ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ মেনি সিম্পল অ্যাট্রিবিউটস, এটাকে বলা হয় একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। সো সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে an attribute value that is atomic and cannot be divided, আর কম্পোজিট হচ্ছে the attributes that can be divided into many parts. What is derived attribute? Attribute that is calculated from another attribute. মানে একজনের এজ, এটাকে আমার আলাদা করে লিখতে হবে, আমি যদি বার্থ ইয়ার লিখে রাখি তাহলে তো আমি কারেন্ট টাইমটা থেকে মাইনাস করে তার এজটা পেয়ে যেতে পারি। অথবা চিন্তা করেন যে একটা এমপ্লয়ি টেবলে একটা এমপ্লয়ি ডেটাবেজ আছে, এখন আমি জানতে চাচ্ছি যে কিছু এমপ্লয়ের অ্যাভারেজ স্যালারি কত। তো ডেটাবেজে আপনি কখনো ডিরেক্টলি অ্যাভারেজ স্যালারি ভ্যালুটা রাখেন না, আপনি হচ্ছে স্যালারি ভ্যালুগুলো রাখেন, দেন ওই স্যালারি থেকে অ্যাভারেজ স্যালারি ইজিলি ক্যালকুলেট করা যায় ডিএমএল দিয়ে। সো অ্যাট্রিবিউটস মানে ডিএমএল বলতে আর কি আমরা কিছু ডেটাবেজ অপারেশন করে এটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো অ্যাট্রিবিউটস যেগুলোকে আমরা অন্য অ্যাট্রিবিউট দিয়ে ক্যালকুলেট করে আনতে পারি সেটাই হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। লাইক এইজ আমরা ক্যালকুলেট করতে পারি বার্থ ইয়ার থেকে, অ্যাভারেজ স্যালারি আমরা ক্যালকুলেট করতে পারি তার টোটাল স্যালারি থেকে। সো এইসব অ্যাট্রিবিউটকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। The attributes that can have more than one value হচ্ছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট, লাইক একজনের কন্ট্যাক্ট নাম্বার তো মাল্টিপল থাকতেই পারে, এটা হচ্ছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। সো বেসিক কাইন্ডস অফ অ্যাট্রিবিউটস কি কি? সিম্পল, কম্পোজিট, ডিরাইভড অ্যান্ড মাল্টি ভ্যালিউড। এগুলা মোটামুটি আই হোপ এক্সাম্পল শুনে বুঝতে পেরেছেন। তো আজকে আমরা ডিটেইলে এটা পড়েই মোটামুটি শেষ করব, সেটা হচ্ছে সুপার কি জিনিসটা কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, কম্পোজিট বুঝার আগে আমাদের সুপার কি বুঝতে হবে। ওকে, সো অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ আ স্টুডেন্ট টেবল, যেখানে একটা স্টুডেন্টের নাম আছে, তার আইডি আছে, তার এজ আছে, অনেক কিছু আছে। তো আপনি হচ্ছে একটা স্টুডেন্ট, ফর এক্সাম্পল আপনাদের ক্লাসে আমি ধরে নিলাম একজন আছে লাইক নুসরাত জাহান বৃষ্টি, আপনি হচ্ছেন একটা এন্টিটি। তারপরে হচ্ছে অ্যাজিউম করি কে এম কাউসার হাসান, আপনি আরেকটা এন্টিটি।
এখন আপনাদের কোন পার্টিকুলার অ্যাট্রিবিউটটা দিলে আমি আপনাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? টেবলের মধ্যে আপনাদের Ma'am, ID number. ম্যাম আইডি এক্স্যাক্টলি আইডি নাম্বার, বিকজ দুজনের নাম তো সেম হতেই পারে, তাই না? নাম সেম হতেই পারে, এজ সেম হতেই পারে, মার্কস, কোর্স দ্যাট ইউ হ্যাভ টেকেন সব সেম হতে পারে, বাট আইডিটা হচ্ছে ইউনিক। সো এমন একটা অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউটস that will uniquely define one entity is known as a super key. তো এখন তো আপনাদের কাছে মনে হচ্ছে আইডি, হ্যাঁ, বাট সাম কেসেসে আমি একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। আপনাদের কেসে পেরেছি বিকজ আইডি গুলো সবসময় ইউনিক। বাট আপনি এটা চিন্তা করেন যে সাপোজ আপনি একটা অর্ডার দিচ্ছেন, একটা অনলাইন শপ থেকে একটা অর্ডার দিচ্ছেন, একটা সেম অর্ডারে আপনি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একটা ড্রেসও অর্ডার করেছেন, একটা শুও অর্ডার করেছেন, তাহলে তো একটা সিঙ্গেল অর্ডারে আপনার মাল্টিপল প্রোডাক্টস আছে, তাই না? তো এখন আমি সাপোজ এই ইনফরমেশনটা জানতে চাচ্ছি যে আপনি ওই শুটা কোন টাইমে পার্টিকুলারলি অর্ডার করেছেন, অথবা ওই মানে আপনি একটা পার্টিকুলার শু এর অর্ডার সম্পর্কে আমি কিছু ডিটেল জানতে চাচ্ছি, ওই ড্রেসের অর্ডার সম্পর্কে আমি কোনো ডিটেল জানতে চাই না। মানে আমি এমন একটা ইনফরমেশন চাচ্ছি দ্যাট ইজ ইউনিক টু বোথ দ্য অর্ডার অ্যান্ড অলসো দ্য প্রোডাক্ট। ইন দিস কেস অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি দুজন মিলে একটা ইউনিক কি হবে, মানে এই দুজনকে মিলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো একটা এন্টিটি। এই যে আমি এই তারিখে এই অর্ডারের মধ্যে এই জুতাটা অর্ডার করেছিলাম, এই এন্টিটি বা এই ইনফরমেশনটার জন্য আমার বোথ অর্ডার আইডিও লাগবে, প্রোডাক্ট আইডিও লাগবে। কারণ আমি যদি শুধু অর্ডার আইডি নেই তাহলে তো আমি ওই অর্ডারের সব প্রোডাক্টের ইনফরমেশন পাচ্ছি, পার্টিকুলারলি ওই প্রোডাক্টটা পাচ্ছি না। আর আমি যদি শুধুমাত্র প্রোডাক্ট আইডি নেই, অর্ডার আইডি না নেই, তাহলে তো আমি বুঝতে পারছি না যে আমি কোন অর্ডারের কথা বলছি। আমি তো মাল্টিপল অর্ডারে সেম প্রোডাক্ট অর্ডার করতেই পারি। সো এমন হতে পারে যে একটা সুপার কি হচ্ছে ইদার একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, ইন ইয়োর কেস ইট ওয়াজ দি আইডি, or it can be a set of attributes that uniquely defines or identifies an entity. মানে একটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে যে অ্যাট্রিবিউট বা সেট লাগে সেটাই হচ্ছে সুপার কি। এই সেট অফ অ্যাট্রিবিউটস ক্যান বি দুইটা অ্যাট্রিবিউট বা তিনটা অ্যাট্রিবিউট বা চারটা অ্যাট্রিবিউট, হোয়াট এভার ইট ইজ। যখন টেবিলগুলো বেশি কমপ্লিকেটেড হতে থাকে তখন আমাদের আসলে সুপার কিও বড় সাইজ হতে থাকে। সো একটা অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউট যেটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে একটা এন্টিটি, সেটাই হলো সুপার কি। আচ্ছা, এখন কম্পোজিট কি। কম্পোজিট কি হচ্ছে মানে যে কি এর মধ্যে অবশ্যই মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকবে। একটা সিঙ্গেল অ্যাট্রিবিউটে আমি আইডেন্টিফাই করতে পারবো না, অবশ্যই মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট লাগবে টু ইউনিকলি আইডেন্টিফাই অ্যান এন্টিটি, সেটাকে বলা হচ্ছে কম্পোজিট কি। মানে একটা কি যেটার মধ্যে অবশ্যই টু অর মোর অ্যাট্রিবিউট থাকবে, মানে মোর দ্যান ওয়ান থাকবে, একটা হলে হবে না, এটাকে বলা হচ্ছে কম্পোজিট কি। লাইক ওই যে অর্ডার আইডি প্রোডাক্ট আইডি কম্বিনেশনটা, এটা একটা কম্পোজিট কি, এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে। ক্যান্ডিডেট কি বুঝার আগে আমাদের আসলে সুপার কি এর ডিটেইলটা আরেকটু ভালো করে বুঝতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? একটা ডগ Yes, ma'am. অলরাইট, সো ইমাজিন, Yes, ma'am. আচ্ছা দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। So imagine that you have an employee table. হ্যাঁ, employee table এর মধ্যে you have something known as an employee ID, you have employee number, and you have employee name.
তো আমরা চিন্তা করতে পারি যে এখানে কিছু এন্ট্রিজ আছে। এমপ্লয় আইডি আমি একটা ধরলাম হচ্ছে A02, তারপরে এমপ্লয় নাম্বারটা আমি ধরলাম হচ্ছে গিয়ে 1234, এমপ্লয় নেম হচ্ছে জন, আরেকজনের এমপ্লয় আইডি হচ্ছে গিয়ে B02, এমপ্লয় নাম্বার হচ্ছে 2345, এমপ্লয় নেম হচ্ছে অ্যালিস। সো চিন্তা করেন এরকম অনেকগুলো এমপ্লয়িজ আছে। সো ম্যাম আমি আগে দেখা আপনার, হ্যাঁ বলেন। ম্যাম দেখা যাচ্ছে না স্ক্রিনটা, দেখা যাচ্ছে স্ক্রিনটা নাকি দেখা যাচ্ছে না? যাচ্ছে না ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে তো। আচ্ছা, যিনি দেখা দেখতে যাচ্ছে। দেখতে আমার পাচ্ছেন এখানে না, আপনি মনে আসতেছে হয় আমার এই ফার্স্ট প্রেজেন্টিং এরকম কিছু একটা। প্রেজেন্টিং বলছে, বাট আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, যিনি ম্যাম এখন ম্যাম দেখেন। একটু টাইম লেগেছিল এখন শুরুটায়। একটু ওয়েট করেন, আপনার মনে হয় আমি দেখতে পাচ্ছি না আমি। ওকে লোড হতে টাইম লাগবে, চলে আসবে আই হোপ। আচ্ছা, সো বেসিক্যালি যেটা বলছিলাম যে ইউ হ্যাভ অ্যান এমপ্লয় টেবল দ্যাট উইল হ্যাভ ডিফারেন্ট columns like employee ID, employee number, employee name. So assume that you have a row of employee ID A02, employee number 1234 and employee name John. Similarly আরেকটা আছে, এরকম অনেকগুলো থাকতে পারে। এখন আমি আপনাদের একটা কথা বললাম যে যে কোনো এমপ্লয়িকে আমি ইউনিকলি এমপ্লয় আইডি দিয়েও আইডেন্টিফাই করতে পারি, ইউনিকলি এমপ্লয়ি নাম্বার দিয়েও আইডেন্টিফাই করতে পারি, বাট নেম দিয়ে পারবো না। সো আমি চাইলে এমপ্লয় আইডি এমপ্লয় নাম্বার দুজনের কম্বিনেশন দিয়ে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো একটা কথা একটু চিন্তা করে দেখেন, স্টুডেন্টের কেসে এই যে দুইটা ডিফারেন্ট স্টুডেন্টের আইডি হচ্ছে ইউনিক, আমি আইডি দিয়ে ডেফিনেটলি পারছি আপনাদেরকে ইউনিকলি ডিফারেন্সিয়েট করতে। বাট আমি যদি বলি যে আমি আইডি আর নেমের কম্বিনেশন নিব, তাহলে কি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না? লাইক আমি যদি বলি একজনের আইডি নেম এটা, আরেকজনের আইডি নেম এটা, আমি কি দুজনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না কম্বিনেশন নিলে? জি ম্যাম পারবো। জি ম্যাম পারবেন। মানে এমন না যে আমি হচ্ছে আইডির কথা বলছিলাম যে হচ্ছে মিনিমাম মিনিমাম ওইটা দিয়ে আমি ইউনিকলি পারবো, বাট এর থেকে বেশি হলে তো আমি আরো পারবো। মানে যদি আইডি নেম এজ থাকে আমি তো ইউনিকলি পারবোই অবশ্যই। সো আপনি চিন্তা করেন যে আপনি এমপ্লয় আইডি দিয়ে তো পারবেনই, বাট এমপ্লয় আইডি প্লাস নেম হলে অবশ্যই পারবেন। তার মানে এইটাও একটা সুপার কি। সুপার কি কিন্তু মিনিমামটা না, সুপার কি হচ্ছে যে কোনো অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউট যেটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমি আপনাদের হিন্ট দিলাম যে এমপ্লয় আইডি দিয়েও আমি ইউনিকলি পারি করতে, শুধুমাত্র খালি খালি এমপ্লয় নাম্বার দিয়েও পারি করতে, বাট খালি এমপ্লয় নেম দিয়ে করতে পারি না। এখন আপনি আপনারা আমাকে বলেন যে এই টেবিলটার জন্য সুপার কি 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 হতে পারে, আর কয়টা হতে পারে? তো আপনারা একটু চিন্তা করেন 2 মিনিট, দেন আমাকে বলবেন যে এই টেবিলটার জন্য সুপার কি গুলা কি এন্ড কয়টা।
ম্যাম সুপার কি 6টা? আচ্ছা, সুপার কি 6টা, কি কি বলেন তো? ম্যাম ফার্স্ট এমপ্লয়ির আইডি, সেকেন্ড এমপ্লয়ির আইডি, ফার্স্ট এমপ্লয়ির নাম্বার, সেকেন্ড এমপ্লয়ির নাম্বার, তাদের দুজনের ডিফারেন্ট নেম, 6টা। না ম্যাম, এটা মনে হচ্ছে না। আচ্ছা, তিনটা আরেকবার একটু বলেন। আইডি। ম্যাম 6টাই ম্যাম, কিন্তু হচ্ছে ফার্স্ট এমপ্লয়ের আইডি আর আইডি আর নেম এই দুইটা মিলে একটা, আর থার্ড হচ্ছে ম্যাম আইডি নেম আর নাম্বার আর নেম এটা মিলে হচ্ছে আরেকটা। আবার সেকেন্ড এমপ্লয়ের ক্ষেত্রে শুধু আইডি একটা, মেন আইডি নাম্বার এটা মিলে আরেকটা, আইডি নাম্বার নেম এই তিনটা মিলে আরেকটা। আচ্ছা, আর কি আনসার দিবেন? ম্যাম মেনলি সুপার কি হচ্ছে তিনটা ম্যাম, এমপ্লয়ের আইডি, নাম্বার আর হচ্ছে নেম। আচ্ছা, সো আমরা আসলে অনেক টাইপের আনসারস পেলাম। এর মধ্যে আমাদের একটা ভুল ধারণা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট এমপ্লয় সেকেন্ড এমপ্লয়কে আলাদাভাবে চিন্তা করতে হবে। আমি তো আসলে এখানে অসংখ্য এমপ্লয়িজ রাখতে পারি, আমি চাইলে এখানে আরেকটা এমপ্লয় দিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে মানে আমি তো চাইলে এখানে ইনফিনিট নাম্বার অফ এমপ্লয়িজ দিতে পারি। আপনি কি সবার জন্য একটা করে সুপার কি বানাবেন? তা তো না। সুপার কি না বা ম্যাম। এই যে এইসব কি এর কনসেপ্ট যেটা, সেটা ইজ ইউনিক টু মানে দ্যাট ইজ মানে একটাই সুপার কি ফর ওয়ান টেবল। একটা টেবলের জন্য আমরা চিন্তা করি। এমপ্লয় টেবলের হচ্ছে একটা সুপার মানে একটা সুপার কি না, মানে অনেকগুলো সুপার কি থাকতে পারে, বাট সুপার কির হিসাবটা হবে পুরো টেবলের জন্য। মানে একটা এমপ্লয়ের জন্য এইটা সুপার কি, আরেকটা এমপ্লয়ের জন্য আরেকটা সুপার কি, এইভাবে চিন্তা করতে হয় না। চিন্তা করতে হয় যে সবার জন্যই কমন কিছু, কারণ চিন্তা করে দেখেন এই পুরোটা তো একটা এন্টিটি সেট, এন্ড সবার জন্যই কমন কিছু অ্যাট্রিবিউট আছে। লাইক এমপ্লয় আইডি তো সবারই আছে, এমপ্লয় নাম্বার তো সবারই আছে, এমপ্লয় নেম তো সবারই আছে। সুপার কির কনসেপ্টটা হচ্ছে আমি কোন এরকম অ্যাট্রিবিউট কম্বাইন করলে একটা এমপ্লয় থেকে আরেকটা এমপ্লয়কে আলাদা করতে পারবো। মানে আমি এমপ্লয় আইডি নিলে তো আমি আসলে A02 কে B02 থেকে আলাদা করতে পারছি, সো এটা একটা সুপার কি। এমপ্লয় আইডি হচ্ছে একটা সুপার কি, ঠিক আছে। সিমিলারলি এমপ্লয় আইডি এমপ্লয় নাম্বার এই দুজনের কম্বিনেশন যদি আমি নেই, আমার কাছে যদি এই ইনফরমেশনটা থাকে যে একজনের এমপ্লয় আইডি A02 নাম্বার হচ্ছে 1234, আরেকজনের এমপ্লয় আইডি B02 নাম্বার হচ্ছে 2345, আমি কিন্তু এইটা বুঝতে পারবো যে প্রথম মানুষটা হলো জন আর সেকেন্ড মানুষটা হলো অ্যালিস। ইউনিকলি আমি মানুষটাকে আলাদা করতে পারবো। সো এই হিসাবটাই হচ্ছে সুপার কির হিসাব। ইট ডাজন্ট মিন আমি আসলে এই এমপ্লয়ের জন্য একটা বের করবো, এই এমপ্লয়ের জন্য আরেকটা বের করবো, এমন না। সো আপনার অনেকেই অনেক ডিফারেন্ট অ্যান্সার্স দিয়েছেন, ভেরি গুড, মানে সবাই আসলে খুব ভালো অ্যাটেম্প্ট করেছেন। বাট আসল কারেক্ট অ্যান্সারটা কিন্তু 6টাই হবে, বাট হিসাবটা একটু ডিফারেন্ট। মানে কয়টা সুপার কি 6টা এটা ঠিক আছে, দেয়ার আর 6 সুপার কিস, বাট আসলে কি কি এইটা একটু ভুল হয়ে গেছে। সো কি কি এটা আমরা দেখি। এক নাম্বার হচ্ছে এমপ্লয় আইডি, ঠিক আছে, দিস ইজ ফাইন। একটা এমপ্লয় আইডি দিয়ে আমি যদি A02 বলি, তাহলে আমি বুঝতে পারবো এটা জন। সো সুপার কি বের করার জন্য আপনাদের যে কোয়েশ্চেনটা করতে হবে যে শুধুমাত্র এই অ্যাট্রিবিউট দিয়ে কি আমি বুঝতে পারবো যে ও হচ্ছে জন? ইয়েস, আমি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আচ্ছা সাপোজ আমি এখানে নাম জন দিয়ে দিলাম, বিকজ এমপ্লয়ি নেমস ডোন্ট এসেনশিয়ালি হ্যাভ টু বি ইউনিক। ওকে, মানে এটা যে এই জন ফার্স্ট পার্সন জন সেটা আমি বুঝতে পারবো এমপ্লয় আইডি দিয়ে A02 দিয়ে। আচ্ছা, সেকেন্ড সুপার কি হচ্ছে যে এমপ্লয়ি নাম্বার হতে পারে, বিকজ এমপ্লয়ি নাম্বারও তো আমি বলে দিয়েছি ইউনিক হবে, এটা দিস ক্যান অলসো বি এ সুপার কি। এমপ্লয়ি নেম কি কোনো সুপার কি হবে? আমি কি জন বললে বুঝতে পারছি যে No, এটা ma'am. ফার্স্ট রো? নো ম্যাম, হবে না। এমপ্লয়ি সুপার কি। আচ্ছা, তারপরে আমরা দেখি এমপ্লয় আইডি এন্ড এমপ্লয় নাম, এই দুজন মিলেও কিন্তু একটা সুপার কি হতে পারে। বিকজ আমি যদি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিই যে একজনের এমপ্লয়ার হচ্ছে A02 এন্ড তার এমপ্লয় নাম্বার হচ্ছে 1234, আমি খালি A02 থেকেই বুঝে যাব যে এটা হচ্ছে ফার্স্ট রো এর জন। আমি খালি এমপ্লয় নাম থেকেই বুঝে যাব যে এটা ফার্স্ট রো এর জন। তো আমাকে কম্বিনেশন দিলে তো আমি ডেফিনেটলি বুঝতে পারবো, তাই না? সো দিস ইজ অলসো আ সুপার কি। আচ্ছা, এরপরে আরেকটা থাকবে এমপ্লয়ি নাম এন্ড এমপ্লয়ি নেম। আমার কাছে কেউ এমপ্লয়ি নাম্বারটা দিল এন্ড এমপ্লয়ি নেমটা দিল যে জনের এমপ্লয়ি নাম্বার হচ্ছে 1234, আমি কি বুঝতে পারবো যে আমি ফার্স্ট রো এর কথা বলছি? জি ম্যাম।
বলেন তো। ইয়েস ম্যাম, বুঝলাম। পারবো। কেন পারবো? আনসারটা দেন। ইউনিক নাম্বার আছে, নাম্বারটা ইউনিক, যদিও তার নেমটা ইউনিক না, স্টিল নাম্বার ইনফরমেশনটা থেকে আমি বুঝতে পারবো যে এটা আসলে কোন রো। সো এমপ্লয় আইডি, এমপ্লয় নাম, এটাও একটা সুপার, সরি এমপ্লয় নেম, এটাও একটা সুপার কি। আচ্ছা 5 নাম্বার বলেন কি হবে? বাকি দুটো তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন এখন। Ma'am, employee ID, এমপ্লয়ি employee name. আইডি নেম, আইডি, Employee name. এটাও একটা। হ্যাঁ, আর লাস্টে কোনটা হবে? ম্যাম তিনটেই, আইডি নাম্বার। সবগুলোই হবে। বলেন, তিনটাই একসাথে হবে, এমপ্লয় আইডি, নেম, নাম্বার, তিনটাই। সো সুপার কি অ্যাকচুয়ালি এখানে কি হলো আপনি একটু চিন্তা করে দেখেন, যে এই তিনজন যদি একটা সেট হয়, ইফ দিস ইজ আ সেট, এটার অল পসিবল সাবসেটস আমরা বের করলাম আসলে, তাই না? অল পসিবল সাবসেটের মধ্যে শুধুমাত্র বাদ দিলাম কোনগুলা? ওই এমটি সাবসেটটা, বিকজ এমটি সেট কখনোই সুপার কি হতে পারে না। আর বাদ দিলাম কোনটা? ওই যে খালি এমপ্লয় নেম, যেটা, বিকজ আমি এটা বলে দিয়েছি যে খালি এমপ্লয় নেম দিয়ে আমরা আলাদা করতে পারবো না, দুজনের এমপ্লয় নেম সেম হতেই পারে। সো অ্যাকচুয়ালি এটা আসলে 8টা সাবসেট হতো, এর মধ্যে আমরা 2টা বাদ দিয়েছি, 6 জনের একটা সাবসেট হয়ে গিয়েছে। সো ক্লুটা থেকে আপনারা বুঝতে পেরেছিলেন, ক্লুটা ছিল হচ্ছে যে এমপ্লয় আইডিও ইউনিক, এমপ্লয় নাম্বারও ইউনিক। সো ওই ক্লুটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সুপার কি 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 হবে, কয়টা হবে। আপনারা অল পসিবল কম্বিনেশনস ট্রাই করে করে দেখতে পারেন যে এগুলো হচ্ছে সুপার কি। তাহলে সুপার কি সম্পর্কে আইডিয়া কি আপনাদের ক্লিয়ার হয়েছে এখন? হোয়াট ইজ সুপার ইয়েস কি? ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। সো কারো যদি সুপার কি সম্পর্কে কোশ্চেন থাকে বলেন, না হলে আজকের ক্লাসটা আমরা শেষ ম্যাম, করব। আমরা এটা নেক্সট দ্রুত বের করার কোনো সূত্র আছে কি? দ্রুত বের করার কোনো সূত্র নাই। এটা আপনাদের ইনফ্যাক্ট এত বড় সূত্র দিয়ে বের করা লাগবেও না, মানে ম্যাথ করে সুপার কি বের করা লাগবে না। এটা সূত্র হচ্ছে গিয়ে, মানে এটা আপনি নিজে বানাতে পারেন। ফর এক্সাম্পল, যে আপনার অল পসিবল মেম্বার্স কতগুলো হবে, ইদার আপনি একটা মেম্বারকে নিবেন অথবা নিবেন না। সো অল পসিবল সাবসেটস এর যেই নাম্বারটা হবে ওখান থেকে আপনি বাদ দিয়ে দিয়ে চিন্তা করবেন, খালি এমপ্লয় নেম এইটা বাদ, সো একটা চলে যাবে। তারপরে হচ্ছে খালি এমটি সাবসেটটা, ওইটা বাদ, ওইটা চলে যাবে। সো আপনাকে কোয়েশ্চেনে মানে এত কঠিন কিছু দিবে না, যে এত বড় একটা দিল দেন এটার মধ্যে থেকে বললো যে কয়টা বের করেন। সো ধরেন এরকম ছোট একটা কিছুই হবে যেখান থেকে আপনি আর কি অল পসিবল কম্বিনেশনস বের করতে পারবেন, এটাই। সো কোনটা ইউনিক এটা কি বলে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ইউনিক না বললে তো আপনি বুঝতে পারবেন না যে কোনটা ইউনিক। বাট কিছু বিষয়, যেমন ধরেন যে একটা টেবিল দেওয়া হলো যেখানে আপনার এমপ্লয় নাম নাই, শুধুমাত্র আছে এমপ্লয় আইডি এন্ড এমপ্লয় নেম। এখান থেকে কি আপনি গেস করতে পারবেন না যে কোনটা ইউনিক কোনটা ইউনিক না? জি ম্যাম, পারবো। এইখান থেকে তো আপনারা গেস করতে পারবেন। তো কিছু জিনিস যেখান থেকে গেস করা যায় ওইখানে দেয়া থাকবে না। বাট আগের কেসটা যেখানে এমপ্লয় আইডি নাম্বার দুইটাই দেওয়া ছিল, ওখানে তো আসলে আমরা বুঝতে পারছি না যে নাম্বারটা ইউনিক থাকবে নাকি না। তো ওই সব কেসে বলে দেওয়া হবে, যেটা কেসে আসলে দেখে বোঝা যাচ্ছে সেখানে বলে দেওয়া হবে। সো আই হোপ সবার কাছে সুপার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে হ্যাঁ বলে। ম্যাম নাম্বার এন্ড আইডি দুইটাই যদি ইউনিক হয় তাহলে ম্যাডাম 3 নাম্বার সুপার কিটা ইউজ করার দরকারটা কি? আচ্ছা ওয়েট, আমি আবার শেয়ার করি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? ইয়েস ম্যাম। কয় নাম্বার বললেন? ম্যাম 3 কোয়েশ্চেনটা নাম্বারটা আবার বলেন। যেটা ম্যাডাম হ্যাঁ, ম্যাম বললেন না মানে আইডি আর এমপ্লয় আইডি নাম্বার দুইটাই ইউনিক হবে, তাহলে ম্যাডাম এমপ্লয়ি আইডি আর নাম্বার দুইটা একসাথে সুপার কি হিসেবে ইউজ করার দরকারটা কি? দুইটা একসাথে ইনফ্যাক্ট ইউজ করার দরকার নাই, এন্ড আমরা ইউজ করবো না। ওইটাকে বলা হয় ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি। ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যে যদিও এই দুইটা দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বাট এদেরকে কখনো আমরা বানাই না। মানে এগুলাকে আমরা দুইটা একসাথে মিলাই কখনো আমরা প্রাইমারি কি সেট করবো না। আমরা মিনিমামটাকে নিব, এই মিনিমামটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। সুপার কি হচ্ছে অল পসিবল কম্বিনেশনস চিন্তা করবে। সো সুপার কি আসলে আমরা কোনটা ইউজ করছি সেটা বোঝায় না। সুপার কি বোঝায় জাস্ট অল পসিবল কম্বিনেশনস, কোনটা নিলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এটা তো পারবো, রাইট? 3 থেকে তো আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এটা তো শিওর, ম্যাম কিন্তু তাই না? যে কোনো একটা দিয়েই তো পারতাম, এজন্য বলছি। যে কোনো একটা দিয়ে পারি, যে কোনো একটা দিয়ে পারতাম, এজন্য ওটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। মানে মিনিমাম সুপার কিটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। ওইটা আমরা ইউজ করি। আমরা সুপার কি আসলে ইউজ করি না। যখন আমরা ডেটাবেসে প্রাইমারি কি ডিফাইন করি, আমরা সুপার কি ইউজ করি না। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ক্যান্ডিডেট কি কোনটা, প্রাইমারি কি কিভাবে সেট করি।
এমনিতে আপনার আনসার মানে কোয়েশ্চেন আনসার করতে পেরেছি যে আসলে আমরা সুপার কি ইউজ করি না প্রাইমারি কিতে, আমরা জাস্ট প্রথমে বের করি যে মানে ইয়েগুলা কি কি, ইউনিকগুলা কি কি, দেন হচ্ছে মিনিমামটা আমরা নিব। আচ্ছা এইটা ডিটেল আমরা দেখবো না নেক্সট ক্লাসে, আজকের টাইম শেষ। সো তাহলে ঠিক আছে, আপনারা সবাই যেতে পারেন, আমি রেকর্ডিং আর স্লাইড দিয়ে আজকে অ্যাটেন্ডেন্স দিব না, অ্যাটেন্ডেন্স ফ্রি, আমি তো বলেছিলাম যে অ্যাটেন্ডেন্স